আসসালামু আলাইকুম। হৃদিতা গল্পের 12 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। এখন তোর আসার সময় হলো। বিয়েটা কি তোর ছিল নাকি অন্য কারোর? সকালে যে কাউকে কিছু না বলে চলে গেলি, আর কোথায় গিয়েছিস সেটা কি কাউকে বলে গেছিস? এখন দিনই প্রায় শেষ, বাড়ি ভর্তি মেহমান। আমি একা তাদেরকে সামলাতে যে কতটা টাফ হয়ে দাঁড়িয়েছিল সেটা আমি নিজেই বুঝতে পারছি। কাকিমা এসব বলতে হৃদিতা এসে কাকিমার উদ্দেশ্যে বলল, মা থাক, ওকে আর বকা দিয়েন না। কাকিমা বলল, দিন দিন তার জ্ঞান বুদ্ধি উন্নতি হবার থেকে অবনতি হচ্ছে বেশি। বৌমাকে নিয়ে খেতে বস, মেয়েটা তোর জন্য সকাল থেকে না খাইয়ে আছে। আমি বললাম, আমার জন্য সে না খেয়ে থাকবে কেন? কেন না খাইয়ে আছে সেটা বৌমাকে জিজ্ঞেস কর। কাকিমা এই বলে তার রুমে চলে গেল। শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ, না খাই থাকলে আমার কোনো যায় আসে না। আমার ক্ষুদা লাগলে সঠিক সময় খেয়ে নিব, সুতরাং আমার জন্য না খাই থাকা কোনো মানেই হয় না। এই বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিদিতা আমার রুমে এসে বলল, আজ এমনটা না করলেও পারতেন। তখন আমি নিশ্চুপ হয়ে আছি। রিদিতা মন খারাপ করে বলল, আব্বু আসছিল তোমার সঙ্গে দেখা করতে। তোমার ফোনে অনেকবার কল মেসেজ দিয়েছিলাম, কিন্তু তার কোনো রেসপন্স পাইনি। এইদিকে আব্বু আম্মুকে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছিলাম যে তুমি শীঘ্রই চলে আসবে, কিন্তু তুমি আমার ফোনটা রিসিভ করোনি। আসবে তো দূরের বিষয়। আমি বললাম, তোমার মা বাবার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না, এর জন্য ফোনটাও ইচ্ছে করে ধরিনি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। রিদিতা বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তারা শুধু আমার মা বাবা না, তোমারও শ্বশুর শাশুড়ি। অ্যাটলিস্ট তাদের কিছু বুঝতে দিও না প্লিজ। তখন আমি নিশ্চুপ। এভাবে হৃদিতার কথা নিশ্চুপ থাকতাম। অনেকবারই আমার কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু প্রতিনিয়ত তাকে দূরে সরিয়ে দিয়েছি। সারাদিন অফিস থেকে বাড়িতে ফিরতাম অনেক রাত করে, সেটা অবশ্য নিজ ইচ্ছায় দেরিতে ফিরতাম। কাকিমা তানিশা আর ঘুমিয়ে পড়লেও হৃদিতা ঠিক জেগে থাকতে অপেক্ষা করতো কখন বাড়ি ফিরবো। এভাবে কেটে গেল 2 মাস। এখনো হৃদিতাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। একদিন রাতে অফিসে কাজ সেরে বাসায় ফিরছি, হঠাৎ লিজান ফোন দিয়ে বলল, দোস্ত যেখানে থাকিস না কেন আমাদের বাসায় চলে আয়, পার্টি আছে। আমি বললাম, কিসের পার্টি? লিজান বলে, হারামি, কিছুদিন আগে বললাম না যে আমার জন্মদিন উপলক্ষে আয়োজন করব এবং সব ফ্রেন্ডরা এক হব? এখন সবাই প্রায় চলে আসছে, শুধুমাত্র তুই আর সিয়াম এখন উপস্থিত নেই। আমি বললাম, দোস্ত না গেলে হয় না, আমি এইমাত্র অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লিজান বলল, তুই না আসলে কেমনে কি হবে বল? তাছাড়া সব ফ্রেন্ডরা যখন আজ একত্র হতে পেরেছি, এর মধ্যে তুই যদি না থাকিস তাহলে সবাই তোকে মিস করবে। দোস্ত প্লিজ, সমস্যা হলে একটু চলে আয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর বাড়িতে যাওয়া বাদ দিয়ে লিজানের ওখানে চলে আসলাম। ইতিমধ্যে হৃদিতার 5বার মিস কলের নোটিফিকেশন আসছে। ফোনের দিকে একবার তাকে পকেটে রেখে দিলাম। মাঝে মধ্যরাত একটু বেশি হলে হৃদিতা ফোন কিংবা মেসেজে বলবে, দেরি হচ্ছে কেন, জলদি বাসায় এসো। তার এসব মেসেজ প্রতিনিয়তই দেখতাম, কিন্তু রেসপন্স দিতাম না। আজও হৃদিতাকে এড়িয়ে গেলাম। লিজানের বাসায় গিয়ে ভালোই আনন্দ উল্লাসে মেতে উঠলাম। কলেজ লাইফে সব ফ্রেন্ডরা এখানে আছে। তারা আমাকে দেখা মাত্রই উড়াধরা মারতে শুরু করলো। আমি বললাম, আরে থাম থাম, মারছিস কেন? শালা বিয়ে করেছিস, আমাদের জানালি না কেন? রিবন, সুদীপ, জুয়েল তারা একসাথে বলে উঠলো। আমি বললাম, সরি দোস্ত, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। আচ্ছা মাফ করে দিলাম, এখন বল হৃদিতাকে নিয়ে হানিমুনে কোথায় গিয়েছিস? সব বন্ধুরা আগ্রহ নিয়ে বলে উঠলো। এই রে সেরেছে, এদের এখন কি বলবো? হানিমুন তো দূরের বিষয়, হৃদিতাকে এখন আমার কাছেই আসতে দেয় নাই। সব সময় দূরে দূরে রেখেছি। তাছাড়া ওর সঙ্গে কথাই ভালোভাবে বলি না। আর হানিমুন এসব ভাবতে বন্ধুরা বলল, দোস্ত কোথায় হারিয়ে গেলে, বলছিস না কেন? এর কথা এড়িয়ে বললাম, এসব কথা পরে হবে, আগে লিজানের ডাউনলোড দিবসটা ভালোভাবে উদযাপিত করি চল। লিজান ইতিমধ্যে এসে বলল, কিরে তোরা এখানে, আমি ওইদিকে একা, চল কেক কাটার সময় হয়ে আসছে। যাক, এবারের যাত্রা বেঁচে গেলাম। তারপর কেক খাওয়ার পর্ব শেষ করে ভালো এনজয় করলাম, কিন্তু তাদের সঙ্গে এক জায়গায় তাল মিলাতে গিয়ে সমস্যায় পড়ে গেলাম। তারা পার্টি শেষ করে ড্রিঙ্ক করবে, এদিকে আমি তো জীবনে এগুলো শুয়েও দেখিনি, আজ তারা খেতে বলছে। দোস্ত সবাই ড্রিঙ্ক করছে, তুই করছিস না কেন? জুয়েল মাতলামি করে বলে। আমি বললাম, না রে দোস্ত, এগুলো খেলে আমার মাথা সব তার কেটে যাবে। কাকে কি বলবো তার কোনো হিসাব নেই। দোস্ত তুই খাচ্ছিস খা, আমাকে এর মধ্যে নিস না। বোতলটা হাতে দিয়ে বললো, আরে চাপ নিচ্ছিস কেন, একবার খেয়েই দেখ। আমি বললাম, না রে দোস্ত, সম্ভব না, আমি খেতে পারবো না। আরে বেটা একদিন খা, একদিন খেলে তেমন কিছু হবে না। তাছাড়া তোর মতো আমরাও তো নতুন, কই আমরাও তো খাচ্ছি, নে এবার খেয়ে ফেল। জোর করে খাইয়ে দিল আমাকে। জুয়েল তুই তো পাগল হয়ে গেছিস, একে ড্রিঙ্ক করাছিস, এ তো খেয়ে পাগলামি শুরু করে ফেলবে। ইজান এর মধ্যে এসে দেখেই বলল, আর একদিন ড্রিঙ্ক করলে কিছুই হবে না দোস্ত, প্রথমবার ড্রিঙ্ক করে কেমন লাগছে? জুয়েল আমাকে উদ্দেশ্য করে বলে। নেশার ঘরে আমি বললাম, হ্যাঁ অনেক ভালো। হ্যাঁ এবার ঠিক আছে, বোতলটা হাতে নিয়ে অল্প অল্প করে খেতে থাক, পুরো আবার খেয়ে ফেলিস না, আমি একটু মিউজিকটা সাউন্ড কমিয়ে আসছি। এই বলে জুয়েল মিউজিকের সাউন্ড বাড়াতে গেল। কিছুক্ষণ পরে এসে লক্ষ্য করলো মাতাল অবস্থায় পড়ে আছে। এটা দেখে জুয়েল আর বুঝতে বাকি রইল না যে তার নেশা ধরেছে। লিজান তো রীতিমতো জুয়েলকে বলতে শুরু করে ফেলেছে। লিজান বলল, আগেই বলেছিলাম একে এসব খাওয়াস না, দেখলি তো এখন কি অবস্থা, নে এবার একে সামলা। জুয়েল বলে, আরে কিছু হবে না, ডাক দে। না থাক, আমি ডাকছি। রুনি ভাই তুই কি আসিস নাকি চান্দে গিয়েছিস? ফাজলামো করে বলল জুয়েল। লিজান বলল, ধুর ইয়ারকে বাদ দে, আর ওকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা কর। তারপর লিজান আর জুয়েলের সাহায্য দরজা পর্যন্ত তারা এগিয়ে দিয়ে বলল, জুয়েল বলল, দোস্ত এবার তাহলে আমরা আসি।
মাতলামি করে বললাম, ওকে মাই ফ্রেন্ড, গুড নাইট। রিজান বলল, ভাই যাই করিস না কেন, বাড়ির ভিতরে কি কোনো উল্টাপাল্টা কাজ করিস না, নিজেকে একটু কন্ট্রোল করে নিস কেমন। আমি নেশার ঘরে বললাম, আমাকে জ্ঞান দেওয়ার তোকে সাহস কে দিয়েছে, তুই জানিস আমি কে। লিজান বলল, কে ভাই তুই। আমি বললাম, আমি চাইলে তোদের দুজনকে গ্রেফতার করে জেল চালান করে দিতে পারি। লিজান বলল, যা ভেবেছিলাম তাই হয়েছে। জুয়েল তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, এ কিন্তু নেশার ঘরে আবুল তাবুল বকছে, আল্লাহ ভালো জানে বাড়ির ভিতরে কি কাণ্ড শুরু করবে। লিজান আর জুয়েল তারা এই বলে দ্রুত চলে গেল। এইদিকে আমি মাতার অবস্থায় কলিং বেল বাজিয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণের মধ্যে রিদিতা দরজা খুলে দিয়ে বলল, এই তোমার আসার সময় হলো, কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, তা কি একবারে আমার কথা ভেবেছ। রিদিতা দরজা খুলে এসে বলতে লাগলো, সামনে থেকে সরে যা, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। এই ভিতরে প্রবেশ করতে ঠাস করে ফ্লোরে পড়ে গেলাম। রিদিতার বুঝতে আর বাকি রইল না যে তার স্বামী আজ ড্রিঙ্ক করেছে, যার জন্য আজ তাকে তুমি থেকে তুই করে বলেছে। বেশ, রিদিতা নিজেকে সামনে নিয়ে বলল, এই তুমি কি ড্রিঙ্ক করেছো। আমি হেসে বললাম, বেশি না, একটু খেয়েছি, কাজটা কি করিনি বলো। রিদিতা বলল, না ভালো করিনি, কে তোমাকে এইসব সাইবাস খাইয়েছে। আমি বললাম, তোকে কেন বলতে যাবো, হ্যাঁ সে আমার অনেক ভালো বন্ধু, এখন সামনে থেকে সরে যা। এই বলে রুমের দিকে যাব, এমন সময় সিঁড়ি যেন 4টা দেখছি, এগুলো পাচ্ছি না। রিদিতা আমার অবস্থা বুঝতে পেরে বলল, দাঁড়াও আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি, তোর কোনো সাহায্য আমার লাগবে না, আমি একাই যেতে পারবো। এই বলে সিঁড়ি বেয়ে উপর উঠবো, হঠাৎ নিজের কন্ট্রোল হারিয়ে নিজে পড়ে রিদিতা আমাকে জড়িয়ে ধরে বলল, আমি না ধরলে তো নিচে পড়ে গিয়ে মাথাটা আগেই ফেটে যেত। তারপর রিদিতা নিজে তার হাত কাঁধে নিয়ে রুমে এগিয়ে বিছানায় রেখে আসতে যাবে, আচমকা তার হাত ধরে ফেললাম। হঠাৎ রিদিতাকে ধরাতে রিদিতা একটু ঘাবড়ে গেল। যে মানুষটা তার সঙ্গে কথাই বলতে ইচ্ছুক না, সেই মানুষটা তার আবার হাত ধরলো, সেটা রিদিতাকে একটু হতাশায় ফেললো। রিদিতা নিজেকে সামলে নিয়ে বলল, কি হলো, আমার হাত ধরলে কেন। রিদিতা হাত ছাড়ানো বৃথা চেষ্টা করে নেশার ঘরে বললাম, আজ রাতে তুমি আমার সঙ্গে থাকবে। রিদিতা এই কথা শুনে নিজের কানকে কেন জানি বিশ্বাস করতে পারছে না। যে মানুষটা বিয়ে করার পর তার স্ত্রীকে অন্য রুমে থাকতে দিয়েছে, সে কিনা আজ এসব বলছে, না এখানে থাকা যাবে না, ও এসব নেশার ঘরে বলছে। রিদিতা এসব ভেবে বলল, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি এসব নেশার ঘরে বলছো, প্লিজ আমার হাতটা ছাড়ো এবার। আর রিদিতা হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে, আমি নই তোমাকে ভালোবাসি না, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আমার কাছ থেকে দূরে কেন থাকছো। এই বলে উনি নেশার ঘরে রিদিতাকে বুকে টেনে নিল। এইদিকে রিদিতা তার স্বামীর মাতাল অবস্থা দেখে তার মনে অজানা ভয় কাজ করছে। বেশ কান্না করে বলে উঠলো, আমাকে যেতে দাও প্লিজ। আমি বললাম, না যেতে দেবো না, আজ তোমাকে অনেক ভালোবাসবো। এই বলে রিদিতার গলায় নাক ডুবিয়ে দিল। রিদিতা তার স্বামীর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও তার স্বামীর বাহুডোর থেকে সে রক্ষা হলো না। তার স্বামীর আহ্বানে ও ইচ্ছায় রেসপন্স দিতে হলো। বেশ কিছুক্ষণ পর তার স্বামীর চাহিদা নিবারণ করে রিদিতা বুকের উপর ঘুমিয়ে পড়ল। তার স্বামীর এরকম প্রচুর আচরণ দেখে ঘৃণায় কান্না করতে লাগলো এবং তার স্বামীর প্রতি যে ভালোবাসা ছিল সেটা নিমিষে ঘৃণাতে পরিণত হয়ে গেল। বাকি অংশ আজকেই দেওয়া হবে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।